সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এটি তোমার দ্বিতীয় নম্বর সেট, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। আর 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। ভিডিওর শুরুতেই বলবো, আসলে ভূগোল এমন একটা সাবজেক্ট যাতে 100-তে 100% 100% মার্ক পাওয়া যায়। মার্ক কীভাবে পাওয়া যায় তার নমুনা তোমরা দেখো এখানে। এই প্রশ্নটি আছে সেট নম্বর 2, এটা বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ। আবার এই একই প্রশ্ন আবার গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, এই দুটো স্কুলের জন্যই এখানে এসেছে। আর এটা সেট নম্বর 2, কোশ্চেন নম্বর 2। হ্যাঁ, আর এই যে ভূগোলে 100-তে 100 পেয়েছে অনেক স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখন ক্লাস 7-এ পড়ো, আস্তে আস্তে তোমরা 8, 9, 10 মাধ্যমিক দিবে। তো মাধ্যমিকের যে সকল ছাত্রছাত্রী ভূগোলে 100 পেয়েছে তার একটা নমুনা আমি দিয়ে দিলাম। কাজে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো তোমরাও কিন্তু ভূগোলে 100-তে 100 পেতে পারো। যেমন এই দেখো, ভূগোল দেবদত্তা মাঝি মাধ্যমিক বিদ্যালয় 2023-এ ভূগোল মার্কস হচ্ছে 100-তে 100, অর্থাৎ টোটাল মার্কস ছিল 700 মার্ক, সেখান থেকে সে পেয়েছে 697, 3 মার্ক কম পেয়েছে। বাংলায় 2 মার্ক এবং তোমার ইতিহাসে 1 মার্কে 3 মার্ক তার কাটা গেছে। হ্যাঁ, যাই হোক, কাজে তোমরা প্রথম থেকে খুব ভালো করে ইনফরমেশন ভিত্তিক পড়াশোনা করবে, এটাই আমার প্রত্যাশা। ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে এমসিকিউ আছে 6টি এমসিকিউ, 2 নম্বরে শূন্যস্থান পূরণ এবং এক কথার প্রশ্ন, 3 নম্বরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরে হচ্ছে 5 মার্কের প্রশ্ন। যাই হোক, আমি এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করব। প্রথম প্রশ্ন যদি দেখি, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। এটা ইনফরমেশন ভিত্তিক প্রশ্ন, তোমরা ভালো করে যদি মনে রাখো তাহলেই কিন্তু উত্তরটা দিতে পারবে। সঠিক উত্তরটি এখানে হবে 21শে জুন। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে 21শে জুন, অর্থাৎ 2 নম্বর উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন কোনটি? তো উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হচ্ছে 2 নম্বর, অর্থাৎ 21শে জুন। তোমরা ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো কোন রেখা? পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সমাক্ষ 2 নম্বর, মকর ক্রান্তি রেখা। হ্যাঁ, এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর কি বলছে? নিরক্ষ রেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা কয়টি? হ্যাঁ, অক্ষরেখার সংখ্যা হচ্ছে তোমার 178টি। 178টি। পরের প্রশ্ন হচ্ছে তোমার সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে, সেজুয়ান অববাহিকা চুনাপাথর দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ 3 নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে। পন্টিক এবং টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে পাতির সংঘর্ষ থেকে। কারণ পন্টিক ও টরাস পর্বত দক্ষিণ পশ্চিম এশিয়ার বর্তমান তুরস্ক অঞ্চলে অবস্থিত। এই পর্বতশ্রেণীগুলো সৃষ্টি হয়েছে আফ্রিকান পাতি এবং ইউরেশিয়ান পাতির সংঘর্ষের ফলে পাতিগুলো চাপের কারণে ভূত্বক ভাঁজ হয়ে উঁচু হয়ে যায়। এর ফলে ভাঁজ পর্বত সৃষ্টি হয়। পন্টিক ও টরাস পর্বত তাই নবীন ভাঁজ পর্বত হিসাবে পরিচিত। তাহলে এরপরে আমরা যদি বলি পরের প্রশ্ন 2-এ, শূন্যস্থান পূরণ। মুক্তি বেগের গতিবেগ সেকেন্ডে কিলোমিটার, মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর 11.2 কিলোমিটার। হ্যাঁ, এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন, সূর্য পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে? এটা হচ্ছে অপসূর অবস্থানে। তারপরের প্রশ্ন, বায়ু ড্যাশ মুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় এবং বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈরি হলো ড্যাশ। এই দুটো। তাহলে বায়ু ঊর্ধ্বমুখী গতির কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, আর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈরি হলো পারস্য উপসাগর। কাজে এখানে শূন্যস্থানগুলি এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর 2-এর বি, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 মার্কের প্রশ্ন, তোমার ইনফরমেশন ভিত্তিক যেটা বলবে সেই প্রসঙ্গ নিয়ে উত্তর দিলেই হয়ে যাবে। চাঁদ পৃথিবী কতদিনে পরিভ্রমণ করে? চাঁদ পৃথিবীকে 27 দিন 8 ঘন্টা পরিভ্রমণ করে। লন্ডনে রাত 11:30 হলে ভারতে কখন অনুষ্ঠান শুরু হয়েছিল? ভারত লন্ডন থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। তাহলে ভারতের সময় হবে ভোর 5টা, কারণ 11:30 সাথে
5:30 যোগ করে দিলে ভোর 5টা হয়। আর এটা যদি তুমি অঙ্কভিত্তিক, তোমরা যখন 9-এ পড়বে ফুললি তোমরা অঙ্ক করবে, তখন কিন্তু ধাপে ধাপে যদি বলি লন্ডন ও ভারতের সময়ের পার্থক্য, হ্যাঁ, যেহেতু লন্ডন অবস্থান করছে গ্রিনিচ দ্রাঘিমা শূন্যের কাছে, ভারতীয় মান সময় আইসিটি নির্ধারিত হয়েছে 22.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। যাই হোক, আমরা এত ডিটেলসে যাবো না, অর্থাৎ 5.5 ঘন্টার ব্যবধানে এই যে এখানে যোগ করে দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 3-1, সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? পৃথিবী, হ্যাঁ, সূর্যকে প্রদক্ষিণ করার সময় সূর্যকে আমাদের কাছে কখনো উত্তর দিকে কখনো দক্ষিণ দিকে সরে যেতে দেখা যায়। পৃথিবীর এই বার্ষিক গতির ফলে সূর্যের অবস্থান পরিবর্তনের যে দৃশ্যমান পরিবর্তন দেখা যায় তাকে সূর্যের বার্ষিক আপাত গতি বলে। এর ফলে আয়ন ও বিষুব ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। এরপরের প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে? 22শে ডিসেম্বর, হ্যাঁ, সূর্য যখন মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে তখন সেই দিনকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনেই, হ্যাঁ, উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয়। উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। এরপরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? যে কাল্পনিক রেখা পৃথিবীর মানচিত্রের সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে, হ্যাঁ, যুক্ত করে তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার সাহায্যে বায়ুচাপের তারতম্য বোঝা যায়, ঝড় বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এরপরের প্রশ্ন তোমার 4 নম্বরে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্দেশ করো। পৃথিবীর উপর অবস্থান নির্ণয়ের জন্য অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ব্যবহৃত হয়। এদের মধ্যে পার্থক্যগুলি হলো, এই অক্ষরেখা হচ্ছে এগুলো পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত, আর দ্রাঘিমারেখা এগুলো উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত। অক্ষরেখা নিরক্ষরেখা সমান্তরাল, সব রেখা মেরু দুটিতে মিলিত হয়। মোট সংখ্যা 180, মোট সংখ্যা 360। সময় নির্ণয়ে সাহায্য করে না, সময় নির্ণয়ে সাহায্য করে প্রধান অক্ষরেখা নিরক্ষরেখা, প্রধান দ্রাঘিমারেখা গ্রিনিচ দ্রাঘিমারেখা। এরপরের প্রশ্ন, হ্যাঁ, পৃথিবীর বায়ুচাপ বলয়কে চিত্রের সাহায্যে বর্ণনা করো। হ্যাঁ, তাহলে পৃথিবীর বায়ুচাপ, এই আমরা চিত্র দেখতে পাচ্ছি, পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ বায়ুর উষ্ণতা ও গতি ভিন্ন হওয়ার কয়েকটি বায়ুচাপ বলয় গঠিত। এগুলিকে বায়ুচাপ বলা হয়। পৃথিবীতে বলতে 4টি বায়ুচাপ বলয় রয়েছে। নিরক্ষ নিম্নচাপ বলয়, নিরক্ষ রেখার দুই পাশে প্রায় 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এখানে তীব্র তাপের কারণে বায়ু উপরে উঠে, হ্যাঁ, নিম্নচাপের সৃষ্টি। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অবস্থিত। এখানে বায়ু নিচে নেমে এসে উচ্চচাপ সৃষ্টি করে। উপমেরু নিম্নচাপ বলয় 60 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। উষ্ণ শীতল বায়ুর সংস্পর্শে নিম্নচাপ সৃষ্টি হয়। হ্যাঁ, তারপর মেরু উচ্চচাপ বলয় উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত অত্যন্ত ঠান্ডা বায়ু নিচে নামার উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এই চিত্রতে যে বলয়গুলি দেখা যাচ্ছে আমরা এখানে এভাবে লিখে দেবো। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে তোমার বায়ুর উচ্চচাপ নিম্নচাপের 3টি পার্থক্য। বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে বায়ুর উপর থেকে নিচে নামে, হ্যাঁ, এটা উচ্চচাপে, আর বায়ু নিচ থেকে উপরে ওঠে। সাধারণত ঠান্ডা ও ভারী বায়ু থাকে, সাধারণত গরম ও হালকা বায়ু থাকে। আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকে, মেঘ বৃষ্টি ও ঝড় হয়। বায়ু চারদিক ছড়িয়ে যায়, বায়ু কেন্দ্রে এসে জমা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন কি? চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এরকম 4টা প্রশ্ন আছে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে, 5 + 10 মার্ক। তাহলে আমরা যদি চিত্রসহ, পৃথিবী সারা বছরে বিভিন্ন সময় গ্রীষ্ম, বর্ষা, শীত প্রভৃতি ঋতু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলা হয়। পৃথিবীর অক্ষের ঢাল ও সূর্যকে প্রদক্ষিণ করার ফলে ঋতু পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তন প্রধানত 2টি কারণ। পৃথিবীর অক্ষে 3.5 ডিগ্রি কোণে হেলে থাকা পৃথিবীর সূর্যকে 1 বছরে একবার প্রদক্ষিণ করে বার্ষিক গতি। এই 2 কারণে সূর্যের কিরণ পৃথিবী সর্বত্র সমানভাবে পড়ে না। ঋতু পরিবর্তনের ব্যাখ্যা 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুব। এই দিনে সূর্য নিরক্ষরেখা লম্বভাবে পরে পৃথিবী সর্বত্র দিন ও রাত সমান হয়। 21শে জুন গ্রীষ্মায়ন। এই দিনে সূর্য কর্কটক্রান্তি রেখা লম্বভাবে পরে উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং গ্রীষ্মকাল দেখা যায়। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। 22শে ডিসেম্বর শীত আয়ন। এই দিনে সূর্য মকর ক্রান্তি রেখায় লম্বভাবে পরে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এবং চিত্র যদি আমরা দেখি, চিত্রটা এভাবে তোমরা দেখিয়ে দেবে। অতএব বলা যায় যে পৃথিবী অক্ষের ঢাল ও সূর্যকে প্রদক্ষিণ করার ফলে সূর্যের কিরণের অবস্থানের পরিবর্তিত হয় এবং তার ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন ঘটে। আর এখানে ছবিটা তোমরা ভালো করে দিয়ে দেবে, কারণ এখানে কর্কটক্রান্তি 21শে জুন বিভিন্ন তারিখ দেওয়া আছে। তারপরে দিন রাত্রি সমান 23শে সেপ্টেম্বর, এরকম করে ঋতুর পরিবর্তনের চিত্রটা আমরা আঁকবো। জলবায়ু বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগর জলবায়ুর সম্পর্কে আলোচনা করো। ভূমধ্যসাগর জলবায়ু যদি বলি, জলবায়ু বলতে দীর্ঘকাল ধরে কোনো অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থাকে বোঝায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু দেখা যায়। এর মধ্যে এশিয়ার মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু বিশেষ গুরুত্বপূর্ণ। এশিয়ার মৌসুমী জলবায়ুর অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: ঋতু স্পর্শ পরিবর্তন দেখা যায়। গ্রীষ্মে স্থলভাগ বেশি গরম হয়,
এবং গ্রীষ্মকাল সমুদ্র থেকে স্থলের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। শীতকালে স্থল থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। ভূমধ্যসাগরের জলবায়ু অবস্থান: ভূমধ্যসাগরের চারপাশ দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল গরম ও শুষ্ক, শীতকাল মৃদু বৈশিষ্ট্যপূর্ণ, শীতকালে পশ্চিমী বায়ু বৃষ্টিপাত ঘটায়। ফলমূল চাষের জন্য উপযুক্ত জলবায়ু। তুলনামূলক উপসংহার: মৌসুমী জলবায়ু বর্ষাকালে প্রধান হলেও ভূমধ্যসাগরের জলবায়ু শীতকালে বৃষ্টিপাত হয়। উভয় জলবায়ুর বৈশিষ্ট্য একে অপর থেকে ভিন্ন। এরপরের প্রশ্ন: এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য: নিরক্ষ দুপাশে প্রায় 5 থেকে 10 ডিগ্রি নিরক্ষরেখার অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। জলবায়ু পৃথিবীর সবচেয়ে উষ্ণ আর্দ্র জলবায়ু। নিরক্ষ সারা বছর তাপমাত্রা বেশি থেকে 25 থেকে 30 ডিগ্রি, প্রতিদিন প্রায় বৃষ্টি হয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি হয়, দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান, ঋতুর তেমন পার্থক্য নেই। উদ্ভিদ: এই অঞ্চলে চিরসবুজ ঘন অরণ্য দেখা যায়। এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে গাছ খুব লম্বা ও ঘন, পাতা চওড়া, সূর্যালোক নিচে পৌঁছায় না। প্রধান উদ্ভিদ: রাবার, আবনুস, মেহগনি, বাঁশ, পাম প্রভৃতি। উপসংহার: উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টির জন্য নিরক্ষ অঞ্চলে ঘন চিরসবুজ বনভূমি গড়ে ওঠে। এরপরে প্রশ্ন: দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। লাস্ট প্রশ্ন এই ভিডিও। দক্ষিণ পশ্চিম এশিয়ার তেল বলয়, আমরা যদি বলি দক্ষিণ পশ্চিম এশিয়া পৃথিবীর অন্যতম ঋতুপূর্ণ খনিজ তেল উৎপাদন অঞ্চল। এই অঞ্চলে অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি, তৈল ভূমিকা অপরিসীম। তৈল বলয়ের অবস্থান পারস্য উপসাগরকে কেন্দ্র করে বিস্তৃত। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতে ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত। তেল সম্পদের বিবরণ: লক্ষ লক্ষ বছর আগে সামুদ্রিক জীবের অবশেষ জমে তেল সৃষ্টি হয়েছে। আফসাদি শিলা অঞ্চল তেল সঞ্চিত হয়েছে। ভৌগোলিক গঠন: তেল সংরক্ষণের উপযোগী। গুরুত্ব: বিশেষ বৃহত্তম তেল উৎপাদক অঞ্চল, আন্তর্জাতিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধুনিক শিল্প এবং পরিবহন ব্যবস্থা তেলের উপর নির্ভরশীল। এই অঞ্চলে দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। উপসংহারে বলি, পারস্য উপসাগর অঞ্চলকে তাই যথার্থভাবে বিশ্বের তেল বলয় বলা হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, এখানে তোমার প্রশ্ন প্যাটার্ন যেমন স্ট্যান্ডার্ড মানের হয়েছে এবং এখান থেকে অনেক প্রশ্নই তোমার আসতে পারে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।